এর আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম প্রারম্ভিক সমাজ সম্পর্কে, এবং প্রারম্ভিক সমাজ সম্পর্কে যে সিটেটে এর আগে পিওয়াইকিউ ছিল, অর্থাৎ সিটেটে যে সমস্ত প্রশ্ন প্রারম্ভিক সমাজ থেকে এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আমাদের প্রথম চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে ক্লাস করা এবং সেই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এর আগে সিটেটে এসেছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। আজকে আমাদের ক্লাস হবে কৃষক এবং পশুপালন নিয়ে, কৃষক এবং পশুপালন নিয়ে। তো চলো শুরু করি আজকের ক্লাস। কৃষক এবং পশুপালন, खेती और पशुपालन की शुरुआत। এই চ্যাপ্টারটা হচ্ছে खेती और पशुपालन की शुरुआत दिए। बोलছে अध्याय 2 में हमने पढ़ा है कि दुनिया की जलवायु बदलती रही है। আমরা এর আগের যে সেকেন্ড অধ্যায় দেখেছিলাম যে জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হওয়ার ফলে যে পশু শিকার করে যে সমস্ত খাদ্য সংগ্রাহক তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, আবার কেউ কেউ জলের খোঁজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো এই রকম কারণে বা জলবায়ু পরিবর্তনের কারণ কিন্তু আমরা দেখেছিলাম। साथ ही लोग जिन वनस्पतियों और पशुओं का भोजन के रूप में इस्तेमाल करते थे वे भी बदलते रहे, তাই না? যারা পশু পাখিগুলোকে ভোজন হিসেবে অর্থাৎ খাবার হিসেবে গ্রহণ করছিল তারাও কিন্তু আস্তে আস্তে তারা জায়গা চেঞ্জ করতে থাকছিল বা তারাও কিন্তু চেঞ্জ হতেই থাকছিল। लोगों का ध्यान कुछ बातों की और गया, जैसे खाने योग्य वनस्पतियां कहाँ कहाँ मिल सकती है, बीज कैसे अपनी इंठल से टूटकर गिरती है, गिरे बीजों का अंकुरन और उनसे पौधों का निकलना आदि। মানে মানুষগুলো যখন এটা তারা বুঝতে শিখলো বা এটা তারা চিন্তা ভাবনা করতে জানলো যে এই আমাদের যে খাবার সেটা কোথায় কোথায় পাওয়া যাবে বা এই খাবারগুলো কিভাবে উৎপন্ন করা যাবে, হ্যাঁ, এই যে খাবার, এই খাবারের বীজ কোথায় গেলে পাওয়া যাবে বা এই খাবারটা হচ্ছে এটা কি করে সৃষ্টি করা যাবে, এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু তখন মানুষের মধ্যে কিন্তু আসতে শুরু করেছিল। इसी तरह उन्होंने पौधों की देखभाल करनी शुरू कर दी होगी, चिड़िया और जानवरों से पौधों की सुरक्षा की होगी ताकि वे ठीक से बढ़ सके और उनके बीज पक सके। इस प्रकार धीरे धीरे वे कृषक बन गए होंगे। তাহলে তারা কৃষকটা কিভাবে হলো? তারা কৃষকটা আস্তে আস্তে তাদের চিন্তা ভাবনার পরিবর্তন হতে শুরু করলো, তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো খাবারগুলো সেগুলোর গুরুত্ব তারা বুঝতে শিখলো এবং তারা ধীরে ধীরে সেই সমস্ত জিনিসগুলো সংগ্রহণ করতে শুরু করলো এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে তারা কিন্তু আস্তে আস্তে একটা সময় কি হলো, কৃষক হয়ে গেল, অর্থাৎ চাষবাস শুরু করে দিল। वो बोलছে सबसे पहले जिस जंगली जानवर को पालतू बनाया गया वो कुत्ते का जंगली पूर्वज था। প্রশ্নটা আসে পরীক্ষায় যে सबसे पहले जिस जंगली जानवर को पालतू बनाया गया वो क्या था? वो कुत्ते का जंगली पूर्वज था। অর্থাৎ কুকুরের পূর্বজ, অর্থাৎ কুকুরের যে জেনারেশন একটা ছিল প্রথম দিকে সেই জেনারেশনটাকেই তারা কিন্তু পালতু বানিয়েছিল, অর্থাৎ পালন করত। তারপরে কি বলছে? বলছে धीरे धीरे लोग भेड़ बकरी गाय और শুয়োর जैसे जानवरों को अपने घरों के नजदीक आने को उत्साहित करने लगे। তার মানে কি হচ্ছে, আস্তে আস্তে মানুষগুলো কি করছে, ওই যে ভেড় বকরি অর্থাৎ ছাগল, তারপর গরু, শুয়োর, এই সমস্ত যে পশুগুলো রয়েছে সেই সমস্ত পশুগুলো যেন তারা যেই জায়গাটাতে থাকছে অর্থাৎ পশু সংগ্রহ করা যেই জায়গাতে থাকছে সেই জায়গাতে যেন আসে, এই আকর্ষণ করার জন্য কিন্তু তাদেরকে আসার জন্য কিন্তু উৎসাহিত করতে লাগলো। ऐसे जानवर झुंड में रहते थे और ज्यादातर घास खाते थे। তার মানে কি, এই জানোয়ারগুলো বিশেষ করে ঝুন্ড অর্থাৎ কোনো ঝোপড়ি টাইপের জায়গা এই সমস্ত জায়গাতে তারা থাকতো এবং তারা কি করতো, বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু ঘাস খেত। अक्सर लोग अन्य जंगली जानवरों के आक्रमण से इनकी सुरक्षा किया करते थे और इस तरह धीरे धीरे वे पशुपालक बन गए होंगे।
তার মানে কি এই সমস্ত পশুদেরকে কি করলো, তারা অন্যান্য পশুদের থেকে, যে সমস্ত পশু এদেরকে খেয়ে নেবে সেই সমস্ত পশুদের কাছ থেকে এদেরকে রক্ষা করতে লাগলো, এবং এইভাবে আস্তে আস্তে তাদেরকে তাদেরকে খাবার দিতে লাগলো, তাদেরকে বাড়ির কাছে আসতে আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন রকমের প্রচেষ্টা করতে লাগলো। এইভাবে আস্তে আস্তে তারা কি করলো, এক প্রকার সেই পশুগুলোকে তারা পালন করতে শুরু করলো, পশুগুলোর সঙ্গে তাদের পরিচিত হতে থাকলো, এবং পরিচিত হওয়ার ফলে আস্তে আস্তে তারা কিন্তু পশুপালক হয়ে গেল, তাই না? বেশ, বসনে কি প্রক্রিয়া, এবার একটা বেশ ইম্পর্টেন্ট বিষয়, বসনে কি প্রক্রিয়া, এটা পরীক্ষায় আসে। বসনে কি প্রক্রিয়া আদৌ কি, এটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে, কারণ প্রশ্নগুলোতে কিন্তু বসনে কি প্রক্রিয়া সম্পর্কে কোনো কনসেপ্ট দিয়ে প্রশ্ন করে, কারণ সেখানে বসনে কি প্রক্রিয়া সম্পর্কে 4টা অপশন দিয়ে দিবে এবং তোমাকে চুজ করতে হবে কোন কোনগুলো ঠিক। বলছে लोगों द्वारा पौधे उगाने और जानवरों की देखभाल करने को बसने की प्रक्रिया का नाम दिया गया है। কি বলছে, বলছে লোকের দ্বারা কি, लोगों का द्वारा पौधो उगाने মানে কি, পৌধো মানে হচ্ছে গাছ, গাছ উগানে মানে গাছ লাগানো, और जानवरों की देखभाल करने को बसने की प्रक्रिया का नाम दिया गया है। তার মানে কি, এই যে গাছ গাছ লাগানো এবং জানোয়ার মানে পশুকে পালন করা বা দেখাশোনা করা, এই যে ব্যাপারটা, এটাকে পুরোপুরি ভাবে বলা হচ্ছে बसने की प्रक्रिया। कृषि के लिए अपनाए गए सबसे प्राचीन फसलों में गेहूं तथा जौ आते हैं। আমরা প্রথম যে দিন ক্লাস করেছিলাম সেই দিনও এই কথাটা বলেছিলাম যে যারা মানে ওই যে প্রাচীন লোকেরা কি করেছিল, প্রথম যে ফসল তারা शुरू করেছিল সেই ফসলের মধ্যে ছিল প্রথমে गेहूं तथा जौ। उसी तरह सबसे पहले पालतू बनाए गए जानवरों में कुत्ते के बाद भेड़ बकरी आते हैं। তাহলে কি, যেমন তারা প্রথম ফসল হিসেবে गेहूं और जौ অর্থাৎ গম এবং জব তারা ফসল করেছিল, হ্যাঁ, বা ফসল ফলিয়েছিল, সেরকম ভাবে যদি আমরা বলি তাহলে প্রথম পশুপালন যে পশুটাকে করেছিল, প্রথম যে পশুপালন করেছিল সেটা ছিল কুকুর। কুকুরের যে ফার্স্ট জেনারেশন বলা যেতে পারে, বা আগের যে জেনারেশন ছিল, কুকুরের আগে যেরকমটা ছিল সেরকম। এবং কুকুরের পরে যদি বলা হয় তাহলে সেটা হবে কি, ভেড় বকরি, অর্থাৎ ভেড়ি বা ছাগল, এই সমস্ত পশুরা মানে এই সমস্ত জীবকে কিন্তু তারা পালতু বানিয়েছিল। এবার আমি বাম সাইডে একটা দিয়েছি কয়েকটা লাইন আনাজ সম্পর্কে, তো আনাজ সম্পর্কে এই জিনিসগুলো মনে রাখবে, কারণ এগুলো পরীক্ষাতে বেশ দিয়ে দেয়। আনাজকে উপযোগ, অর্থাৎ এই যে আনাজ মানে শস্য, এই শস্যটাকে তারা কিভাবে উপয়োগ করতো, কিভাবে ব্যবহার করতো, বলছে বীজ কে রূপ মে, কি হিসেবে, বীজ কে রূপ মে, অর্থাৎ বীজ, আমরা যে কোনো ফসল করি না, সেই ফসল করার আগে যে বীজ দিয়ে আমরা বীজটা আমরা বপন করি, তারপরে কি হচ্ছে, এই আনাজকে কি করছে, খাদ্যকে রূপ মে, অর্থাৎ খাদ্য হিসেবেও কিন্তু মানুষ প্রয়োগ করছে বা ব্যবহার করছে। উপহারকে রূপ মে, কাউকে দান করা, কাউকে দেওয়া, এই হিসেবেও কিন্তু মানুষ এটা ব্যবহার করছে। তাহলে খাদ্য হিসেবে, উপহার হিসেবে, আবার ভান্ডারণ কে লিয়ে, অর্থাৎ খাদ্য সংগ্রহ করে যে জায়গাটা রাখে সেই যে পদ্ধতি সেটাই বলছে ভান্ডার, অর্থাৎ এটাকে সংগ্রহ করে রাখা খাবারের জন্য হিসেবে কিন্তু ব্যবহার করা হতো। এবার পরের যে পয়েন্টটা দেওয়া হয়েছে, জানোয়ার চলতে ফিরতে খাদ্য ভান্ডার, অর্থাৎ এই যে পশুটা কিভাবে খাদ্যের ভান্ডার হয়ে উঠছে এই সম্পর্কে বলছে। जानवर बच्चे देते हैं जिससे उनकी संख्या बढ़ती है। অবশ্যই যে সমস্ত পশুরা বাচ্চা দেয় সেই সমস্ত পশুদের পালন করলে বাচ্চার সংখ্যা বাড়বে, এটা স্বাভাবিক। अगर जानवरों को देखभाल की जाए तो उनकी संख्या तो बढ़ती ही है, साथ ही उनसे दूध भी प्राप्त हो सकता है जो भोजन का एक अच्छा स्रोत है। যদি এখন আমরা গরুকে পালন করি তাহলে গরুর কাছ থেকে কি হবে, গরুর একটা বাচ্চা হবে, সঙ্গে তার গরুর দুধ হবে, এবং সেই দুধটা আমরা ভোজন হিসেবে ব্যবহার করব, তাই না? তাহলে কি, কোনো একটা যে পশু বাচ্চা দেয় এবং সঙ্গে দুধ দেয়, তাহলে আমাদের সেই পশু পালন করার ক্ষেত্রে আমাদের তার যে দুধ, হ্যাঁ, সেটা আমাদের ভোজন হিসেবে পালিত হচ্ছে, তাই না? এইরকমই। यही नहीं, जानवरों से हमें मांस भी मिलता है, অর্থাৎ মাংস, অবশ্যই যারা ছাগল পোষে বা যারা গরু পোষে, যারা গরুর মাংস খায় বা যারা ছাগলের মাংস খায়,
তারা সেই হিসেবে কিন্তু মাংসটাকেও কিন্তু খাবার হিসেবে পেতে পারে। दूसरे शब्दों में पशुपालन भोजन के भंडार का एक तरीका था। মানুষ পশু পুষতো কেন? খাবারের জন্যই তো, তাই না? যদি কেউ গরু পোষে তার মানে তার টার্গেট থাকবে যে দুধ খাওয়া, তাই না? গরুর দুধ খাওয়া তার টার্গেট থাকবে। কেউ যদি খাসি পোষে তাহলে তার টার্গেট থাকবে খাসি বিক্রি করে টাকা আদায় করা কিংবা খাসিটা কেটে খাওয়া, তাই না? এরকম গরুও থাকতে পারে। তো এরকম ভাবেই যে পশু পুষছে মানুষ বা পশু পালন করছে তার তো অবশ্যই একটা টার্গেট, তাই না? তো আগেকার মানুষ যে পশু পালন করতো তো তাদের একটা টার্গেট ছিল যে তারা ভোজন হিসেবে বেসিক্যালি তারা সেই পশুটাকে ব্যবহার করতো। গরু থাকলে সেটা গরুর দুধটাকে ভোজন করতো, বা ভেড়া বকরি যেগুলো ছিল এগুলো মোটামুটি তারা মাংস হিসেবে কিন্তু ব্যবহার করতো। এবার এখানে কিছু পুরাস্থলের নাম দেওয়া হয়েছে এবং সেই পুরাস্থলে কোন কোন শস্য পাওয়া গেছে সেই সমস্ত একটা ছক টাইপের কিন্তু আমি দিয়েছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এখান থেকে প্রশ্ন আসবেই, এটা আমি গ্যারান্টি বলতে পারি, এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তো তোমরা এই চ্যাপ্টার থেকে এই পেজটা খুব সুন্দর করে দেখে যাবে। আনাজ और হাড্ডিয়া অর্থাৎ শস্য এবং হাড়, আর কি রয়েছে পুরাস্থল, মানে এই পুরাস্থলে এই শস্য এবং এই হাড়গুলো, এই শস্য বা এর হাড়গুলো কিন্তু পাওয়া গেছে। কি বলছে? গেহু, জও, ভেড়, বকরি, মবেশি এগুলো কোথায় পাওয়া গেছে? আধুনিক পাকিস্তান যেটাকে আদিম যুগে বলা হতো মেহেরগড়, সেখানে পাওয়া গেছে। চাवल, জানোয়ার কি হাড্ডিয়া কে টুকরে এগুলো কোথায় পাওয়া গেছে? কোল্ডি হাওয়াতে, যেটা আধুনিক উত্তরপ্রদেশ। আধুনিক উত্তরপ্রদেশটা আদিম যুগে সেটা কি ছিল? কোল্ডি হাওয়া ছিল। ঠিক আছে, কিভাবে চাवल, মবেশি, হ্যাঁ, এগুলো কোথায় পাওয়া গেছে? মহাগড়াতে পাওয়া গেছে, যেটা আধুনিক উত্তরপ্রদেশ। তারপরে কি বলেছে? গেহু और দলহান মানে ডাল, সেটা কোথায় পাওয়া গেছে? আধুনিক কাশ্মীর, যেটাকে কি বলেছে? গুফক্রাল। তারপরে গেহু और দলহান, কুত্তে, মবেশি, ভেঁস, ভেড়ি, বকরি, বুরঝম আধুনিক যেটা কাশ্মীর। গেহু, হরে চনে, জও, ভেঁস, বেল এগুলো কিন্তু চিরান্দ নামক যে জায়গাটা, যেটা বর্তমানে বিহারের একটা জায়গা ছিল চিরান্দ, এখানে পাওয়া গেছে। জোয়ার, বাজরা, মবেশি, ভেড়, বকরি, শুয়োর এগুলো কিন্তু হুল্লোর নামক একটা জায়গা রয়েছে, যেটা আধুনিক অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত, সেই জায়গাতে কিন্তু পাওয়া গেছে। কালা চানা, জোয়ার বাজরা, মবেশি, ভেড়, শুয়োর এগুলো কিন্তু পয়মপল্লী অর্থাৎ যেটা বর্তমানে অন্ধ্রপ্রদেশ, সেখানে কিন্তু পাওয়া গেছে। এই জন্য বলছি যে এখান থেকে একটা প্রশ্ন আসবে, কারণ এখান থেকে মেলাতে খুব দেয়। মনে করো যে কোনো একটা ফসল বা কোনো একটা পশু পাখির হাড় দিয়ে দিল, সেটা কোথায় পাওয়া গেছে। যেগুলো কমন ওগুলো হয়তো পড়বে না, কিন্তু যেটা আনকমন টাইপের ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো তোমরা এই পেজটা কিন্তু খুব সুন্দর করে দেখে রাখবে এবং এক টাইপের মুখস্থ টাইপের করে নেবে এই পেজটাকে। বেশ, পরের পেজে আমরা যাই। স্থায়ী জীবন কি और স্থায়ী জীবন কি করে হলো আস্তে আস্তে। पुरातत्वविदों को कुछ पुरास्थलों पर झोपड़ियां और घरों के निशान मिले हैं। যারা পুরাতত্ত্ববিদ, যারা বিভিন্ন রকমের পুরাস্থল নিয়ে গবেষণা করে, সেই সমস্ত পুরাতত্ত্ববিদের কি পাওয়া গেল? তারা একটা জিনিস পেল যে স্থায়ী ঘর বাড়ি, ঝোপড়িয়া, যেখানে মানুষ বসবাস করত। जैसे कि বুরঝম, বর্তমানে যেটা কাশ্মীরে অবস্থিত বুরঝমটা, তো সেখানে কি হয়েছে? बुरझम के लोग गड्ढे के नीचे घर बनाते थे जिन्हें गर्तबास कहा जाता था। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়ে যেতে পারে যে গর্তবাস কাকে বলে। তাহলে কি বলছে? গর্তবাস তাকেই বলছে যে বুরঝমের যে মানুষগুলো কি করত? মাটির নিচে, গड्ढे के নিচে, অর্থাৎ মাটির নিচে তারা কি করত? ঘর বানাতো। সেই ঘরটাকে বলা হচ্ছে গর্তবাস। গর্তে যেহেতু বাস করত, গর্ত খুঁড়ে যেহেতু বাস করত, ওই জন্য ওটাকে বলা হচ্ছে গর্তবাস। ঠিক আছে। बहुत सारी जगहों से पत्थर के औजार भी मिले हैं। অর্থাৎ কি, এই যে গর্তের নিচে বাঁশ, তারপরে অনেক জায়গাতে আবার পাথরের যে বিভিন্ন রকমের যে হাতিয়ার औजार এগুলো পাওয়া গেছে। इनमें से कई ऐसे हैं जो पूरा पाषाण युगीन उपकरण से भिन्न है। অর্থাৎ পুরা পাষাণ যুগের যে হাতিয়ারগুলো ছিল সেগুলো থেকে কিন্তু অনেকটা আলাদা উপকরণ হিসেবে। इसलिए इन्हें नवपाषाण युग का माना गया है। কেন
কারণ কি হলো কি, পুরাপাষাণ যুগে যে সমস্ত পাথর থেকে যে হাতিয়ারগুলো বানানো হতো, সেই হাতিয়ারগুলো সঙ্গে যে হাতিয়ারগুলোর উপকরণ পাওয়া গেল সেইগুলোর কিন্তু অনেকটা ডিফারেন্স, অনেকটা আলাদা। তাদের এই পুরাপাষাণিক যুগে যে হাতিয়ারগুলো ছিল সেগুলোর সঙ্গে যে হাতিয়ারগুলো পাওয়া গেল তার যে মিল, সেই মিলটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। ওই জন্য পুরাতত্ত্ববিদরা কী বললো, এটাকে তারা নবপাষাণিক হিসেবে কিন্তু আখ্যা দিল যে এইগুলো হচ্ছে নবপাষাণিক যুগের। कुछ औजार हड्डियों से भी बनाए जाते थे, অর্থাৎ কিছু কিছু যন্ত্রপাতি বা কিছু কিছু হাতিয়ার हाड़ दिएও কিন্তু তৈরি করেছিল। नवपाषाण युग के पूरा स्थलों से कई प्रकार के मिट्टी के बर्तन मिले हैं, অর্থাৎ নবপাষাণ যুগ থেকে নবপাষাণ যুগে এসে যে পুরাস্তরগুলো ছিল সেই পুরাস্তরগুলো থেকে অনেক রকমের মাটির যে বার্তন, থালাবাটি হতে পারে, জল খাওয়ার বার্তন হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু পাওয়া গেছে। कभी कभी इन पर अलंकरण भी किया जाता था। बर्तनों का उपयोग चीज़ों को रखने के लिए किया जाता था। তার মানে কি, বিশেষ করে কি হচ্ছে, যে উপকরণগুলো পাওয়া গেছে, যে উপকরণগুলো পাচ্ছে, বিশেষ করে যে উপকরণগুলো পাওয়া গেছিলো, অর্থাৎ যে বাসনগুলো পাওয়া গেছিলো মাটির, সেইগুলোর ওপরে কী বলতো, বিভিন্ন রকমের যে চিত্রাঙ্কন, বিভিন্ন রকমের অলঙ্কার, অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকমের কাটিং ছাটিং কালারিং দিয়ে কিন্তু করা হতো। আর এগুলো বেসিক্যালি बर्तनों का उपयोग चीज़ों को रखने के लिए किया जाता था, অর্থাৎ বিভিন্ন রকমের জিনিসপত্র রাখার জন্য কিন্তু এই সমস্ত বার্তনগুলো কিন্তু ব্যবহার করা হতো। পরের পেজে রয়েছে কি, अन्य রীতি রিবাজ, অর্থাৎ সেই সময় নবপাষাণ যুগ বলো বা পুরাপাষাণ যুগ বলো, সেই সময় যে রীতি রিবাজগুলো ছিল সেই সমস্ত রীতি রিবাজের কথা বলা হচ্ছে। पुरातत्वविद बहुत स्पष्ट रूप से इस बारे में कुछ नहीं कह सकते, অর্থাৎ তাদের যে রীতি রিবাজ ছিল ওটার সম্পর্কে পুরাতত্ত্ববিদরা সেরকম কোনো তথ্য বা সেরকম কোনো এভিডেন্স বা সেরকম কোনো জিনিস পায়নি যেটার মাধ্যমে তারা বলতে পারবে যে এদের রীতি রিবাজগুলো এরকমটা ছিল। विद्वानों ने ऐसे किसानों का अध्ययन किया है, इनमें प्रायः कृषक और पशुपालक समूह में रहते हैं जिन्हें जनजाति कहते हैं। তাই তো কী করতো, যে সমস্ত কৃষকরা ছিল তারা বেসিক্যালি সবাই একসঙ্গে থাকতো, তার জন্য তাদেরকে কী বলা হতো, জনজাতি বলা হতো। এবার এই যে জনজাতি যে বললাম, তো আসলে জনজাতিটা কি, জনজাতি কাকে বলছে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নেব। प्रायः जनजाति के लोग छोटे छोटे बस्तियों में रहते थे, ছোটো ছোটো একটা মানে এলাকা, ছোটো ছোটো পাড়া টাইপের জায়গা যেগুলোতে মানুষ একত্রিত হয়ে থাকতো। ज़्यादातर परिवार एक दूसरे से संबंधित होते हैं और इस तरह के परिवारों के समूह मिलकर जनजाति का निर्माण करते हैं। তার মানে একটা জনজাতি নির্মাণ হতে গেলে বেসিক্যালি কী দরকার, কোনো একটা ছোট্ট জায়গায়, খুব একটা বেশি জায়গা নিয়ে নয়, সেখানে মানুষ বসবাস করবে, তারা একত্রিত বসবাস করবে, তাই না, অনেকগুলো পরিবার নিয়ে, অনেকগুলো বাড়ি নিয়ে একটা সমূহ বা একটা জনজাতি তৈরি করবে। जनजाति के सदस्य शिकार, भोजन संग्रह, खेती, पशुपालन और मछली पकड़ने जैसे पेश अपनाते हैं। অর্থাৎ এই যে জনজাতি, কোনো একটা জনজাতি তৈরি হলো, সেই জনজাতির যে পরিবার, সেই পরিবারের যে সদস্যগুলো অর্থাৎ মানুষগুলো, তারা বেসিক্যালি কোন কোন কাজ করে, তারা কাজ করে পশু শিকার করা বা ভোজন সংগ্রহ করা অর্থাৎ খাবার সংগ্রহ করা, চাষবাস করা, পশুপালন করা এবং মাছ ধরা, এই জাতীয় যে কাজগুলো, এই জাতীয় কাজগুলো সাধারণত কোনো জনজাতির যে সম্প্রদায়, জনজাতির সম্প্রদায়ের যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু করে থাকে। पुरुष आमतौर पर पशुओं के बड़े बड़े झुंडों को चराते हैं जबकि बच्चे छोटे झुंडों को यहाँ जानवरों की सफाई तथा दूध निकालने का काम स्त्री पुरुष दोनों मिलकर करते थे। তার মানে কি, পুরুষেরা সাধারণত কী করতো, পুরুষেরা সাধারণত পশুओं के बड़े बड़े झुंड অর্থাৎ তাহলে যে বড় বড় মনে করো যে অনেকগুলো গরু একসঙ্গে মিলে গরু চড়াচ্ছে, রাখালেরা যে সমস্ত কাজ করে থাকে ওই সমস্ত কাজ কিন্তু করতো। जबकि बच्चे छोटे झुंडों को কি বলতে মানে এবং তাদের যে ছেলেপুলেগুলো ছিল, তাদের যে বাচ্চা ছিল, তারা কিন্তু ছোট ছোট দল হিসেবে ছোট ছোট গরুর দলকে তারা কিন্তু চড়াতে যেত। ঠিক একই রকমভাবে বলছে যে ইহা जानवरों की सफाई तथा दूध निकालने का काम स्त्री पुरुष दोनों मिलकर करते थे। এগুলো কথাগুলো কোনো মনে রাখতে হবে, বুঝলে তো, এই সমস্ত কথাগুলো মনে রাখতে হবে, কারণ
প্রশ্ন দিয়ে দেয় যে স্ত্রীরা কী কাজ করতো, পুরুষেরা কী কাজ করতো, বাচ্চাগুলো কী কাজ করতো, এগুলো কাজ সম্পর্কে কিন্তু ধারণা স্পষ্ট রাখতে হবে, কারণ সিটেটে কিন্তু এগুলো থেকে প্রশ্ন করে। তারপর কি বলছে, উसी तरह दोनों मिलकर অর্থাৎ স্ত্রী পুরুষ দুজনে মিলেই কি করে, बर्तन बनाने অর্থাৎ কোনো बर्तन बनानो, टोकरियाँ बुनने, औजार तथा झोपड़ियाँ बनाने का काम साथ साथ करते थे। তার মানে স্ত্রী পুরুষ দুজন মিলে এই সমস্ত কাজগুলো কিন্তু করত। এবার সূক্ষ্ম নিরীক্ষণ অর্থাৎ মেহেরগড় মে জীবন মৃত্যু অর্থাৎ মেহেরগড় বলে যে জায়গাটা রয়েছে সেইখানে জীবন মৃত্যু কিভাবে বোঝা যাচ্ছে বা কিভাবে হচ্ছে সেটাই। मेहरगढ़ संभवतः वो स्थान है जहाँ के स्त्री पुरुष ने इस इलाकों में सबसे पहले जौ गेहूँ उगाना और भेड़ बकरी पालना শেখা। তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেলাম যে এই যে পশুপালন করা, প্রথম পশুপালন কি করেছিল, প্রথম কি ফসল ফলিয়েছিল, এই যে প্রথম যে ফসল গেহু এবং জौ প্রথম পশুপালন যে করতে, তো এই যে ব্যাপারগুলো এটা সাধারণত কারা করেছিল, মেহেরগড়ে যে সমস্ত স্ত্রী পুরুষ থাকতো সেই স্ত্রী পুরুষরাই বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু তারা করেছিল। यहाँ खुदाई में सबसे पहले के स्तरों से पुरातत्वविदों को विभिन्न प्रकार के जानवरों की हड्डियाँ मिली। इनमें हिरण तथा सूअर जैसे जंगली जानवरों की हड्डियाँ भी शामिल है। अर्थात कि ये पुरातत्वविद এখানে খোদাই করার পর পুরাতত্ত্ববিদদের কি পাওয়া গেছে, মানে পুরাতত্ত্ববিদরা কি পেয়েছে কি জানোয়ারের হাড়। বেসিক্যালি কোন কোন জানোয়ার, এখানে হিরণ বা শুয়োর এই সমস্ত যে জঙ্গলি পশু ছিল এদের কিন্তু বিভিন্ন রকমের যে হাড় সেটা কিন্তু তারা পেয়েছে। उसके बाद के स्तरों से भेड़ और बकरियाँ की हड्डियाँ ज़्यादा मिली हैं। কি বলছে, उसके बाद অর্থাৎ তারপরে भेड़ और बकरिया की हड्डियाँ ज़्यादा मिली है। ছাগল ভেড়ি এই সমস্ত যে পশু ছিল এদের কিন্তু হাড় বেশিরভাগই বা বেশি করে পাওয়া যেত। আমরা এখন এগুলোকে পুষি বা পালন করি, তখনকার মানুষও করতো, কিন্তু প্রথম দিকের মানুষগুলো বুঝতো না, আস্তে আস্তে পরিচিত হলো, তারপরে বুঝতে পারলো যে এই সমস্ত পশুগুলো পোষার জন্য, পালন করার জন্য, এগুলোকে পুষলে খাদ্য হিসেবে ভোজন করা যাবে বা খাদ্য হিসেবে গ্রহণ করা যাবে। আস্তে আস্তে এগুলো পরিচিত হতে হতে আমাদের সমাজে কিন্তু এখনও এরকমভাবে চলে আসছে। বেশ, পরে কি বলছে, मेहरगढ़ में इसके अलावा चौकार तथा आयताकार घरों के अवशेष भी मिले हैं। তার মানে কি বলছে, এই যে মেহেরগড় যে জায়গাটা এখানে চৌকার মানে কি, চৌকার মানে চার কোণ, আয়তাকার কি মিলেছে, তাহলে চৌকার এবং আয়তাকার ঘরের অবশেষ কিন্তু পাওয়া গেছে। প্রত্যেক ঘর में 4 या उससे ज़्यादा कमरे हैं। অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে কি হয়েছে, 4টা অথবা তার থেকে বেশি কিন্তু ঘর ছিল। जिनमें से कुछ संभवतः भंडार के काम आते होंगे। अर्थात जिनमें से कुछ संभवतः भंडारण के काम आते थे। भंडारण माने कि যেখানে খাবার সংগ্রহ করে রাখা হয়। मृत्यु के बाद सामान्यतया मृतक के संगे संबंधी उसके प्रति मृतक के सगे संबंधी उसके प्रति सम्मान जताते हैं। लोगों की आस्था है कि मृत्यु के बाद भी, कि बोलছে, लोगों की आस्था है कि मृत्यु के बाद भी जीवन होता है। মানুষের একটা ধারণা ছিল তখনকার সময়ে মানুষের একটা ধারণা ছিল যে মানুষ মৃত্যুর পরেও জীবিত থাকে, মৃত্যুর পরেও সে খাবার খায়, মৃত্যুর পরেও সে ঘুমায়, মৃত্যুর পরেও তার যে চাহিদাগুলো সেগুলো বজায় থাকে, এরকম একটা ধারণা ছিল। ওই জন্য বলছে लोगों की आस्था है कि मृत्यु के बाद भी जीवन होता है, इसलिए कब्रों में मृतकों के साथ कुछ सामान, কি বলছে, इसलिए कब्र में मृतकों के साथ অর্থাৎ যে মারা গেছে সেই মৃত্যু ব্যক্তির সঙ্গে कुछ सामान অর্থাৎ কিছু সামান भी रख जाते थे। অর্থাৎ কিছু সামান মানে তার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু দিয়ে দিত। मेहरगढ़ में ऐसी कई कब्र मिले हैं। অর্থাৎ মেহেরগড়ে এরকম অনেক কবর পাওয়া গেছে যেখানে एक कब्र में एक मृतक के साथ एक बकरी को भी
दफनाया गया था। মানে এমন একটা কবর ছিল যে ওই কবরের যে ব্যক্তিটাকে দাফনানো হলো, যে ব্যক্তিটাকে ওই কবরে রাখা হলো, সেই ব্যক্তির সঙ্গে একটা ছাগলকে রেখে দিয়েছে। মানে মানুষের মাথার মধ্যে বা মানুষের একটা টেন্ডেন্সি কী ছিল, যে মানুষটা মারা গেছে ঠিক, কিন্তু সে তার যে খাবারের যে চাহিদা, তার যে ঘুমানোর যে চাহিদা, তার যে আরও বিভিন্ন রকমের যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো কিন্তু ঠিক আছেই। এমনটা নয় যে সে মারা গেছে বলে সে এই সমস্ত জিনিস বন্ধ করে দিয়েছে, এমনটা না। আমরা এখন কি জানি? আমরা এখন জানি যে একটা মানুষ মারা গেল মানে তার সমস্ত রকমের চাহিদা, সমস্ত রকমের যে নিডস, সমস্ত রকমের যে জিনিসপত্রগুলো, খাবার থেকে শুরু করে, পরিধান থেকে শুরু করে, টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু তার কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু আগের মানুষের মধ্যে, আগের যুগের মানুষের মধ্যে কিন্তু এরকমটা ধারণা ছিল না। তারা ভাবতো মানুষ মারা গেছে ঠিকই, কিন্তু সেই মানুষটা জীবিত, মৃত্যুর পরেও সে জীবিত, মৃত্যুর পরেও সে খাবার খায়, মৃত্যুর পরেও সে জামা কাপড় পরিধান করে, মৃত্যুর পরেও সে গয়না পরে। এই ধরনের কিন্তু তাদের মধ্যে একটা মানসিকতা ছিল। संभवतः इसे परलोक में मृतक के खाने के लिए रखा गया होगा। মানে কি হলো, এই যে একটা মৃত ব্যক্তির কবরের সঙ্গে এই যে একটা ছাগল পাওয়া গেল বা একটা ছাগলকে কবর দেওয়া হলো, তো এটা কেন দেওয়া হয়েছিল? পুরাতত্ত্ববিদরা বলতে চাইছেন যে হয়তো এরকমটা হতে পারে যে এই ছাগলটাকে কবর দেওয়া হয়েছিল তার সঙ্গে এই কারণে যে যে ব্যক্তিটাকে কবর দেওয়া হলো সেই ব্যক্তিটা হয়তো ওই ছাগলটাকে খাবে, তাই না? এই জন্যই হয়তো ছাগলটাকে তার সাথে কবর দেওয়া হয়েছিল। এবার গাঁव মানে গ্রাম, এই সম্পর্কে একটা ধারণা রাখতে হবে, কারণ गांव থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে। गांव को ये विशेषता है कि वहाँ रहने वाले अधिकांश लोग भोजन उत्पादन में लगे होते हैं। गांवों की ये एक विशेषता है कि वहाँ रहने वाले अधिकांश लोग भोजन उत्पादन में लगे होते हैं। গ্রামের একটা বৈশিষ্ট্য কি? গ্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে যারা বসবাস করে, সেখানে যে সমস্ত মানুষেরা থাকে, তারা কি হয়, তারা অধিকাংশ সময় অর্থাৎ বেশিরভাগই সময় তারা কোন কাজে ব্যস্ত থাকে? তারা খাদ্য উৎপাদনের কাজে ব্যবহার মানে উৎপাদনের কাজে ব্যস্ত থাকে। খাদ্য কিভাবে উৎপাদন করা থাকবে, অর্থাৎ ফসল ফলানো থেকে শুরু করে, চাষাবাস থেকে শুরু করে, সেই ফসল ফলানো থেকে শুরু করে, সেই ফসল কাটা থেকে শুরু করে, ফসলটাকে খাদ্য আকারে রূপান্তরিত করা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই গ্রামের লোকেরা কিন্তু ওই করে থাকে, তাই না? ওই জন্য বলছে গাঁवों की ये विशेषता है, অর্থাৎ গ্রামের লোকের এই একটা বিশেষতা যে वहाँ रहने वाले अधिकांश लोग, সেখানে থাকা যে সমস্ত ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তির মধ্যে বেশিরভাগই মানুষ ভোজন উৎপাদন অর্থাৎ খাদ্য উৎপাদন মে লেগে রহতে हैं, অর্থাৎ খাদ্য উৎপাদনের কাজে কিন্তু তারা লেগে থাকে। বেশ, এবার আর একটা জিনিস সম্পর্কে জানতে হবে কি, দাউজালি হেডিং। দাউজালে হেডিং এটা আবার কি জানতে হবে। ये पूरा स्थल माने এটা একটা কি पूरा स्थल, ये पूरा स्थल चीन और म्यांमार की ओर जाने वाले रास्ते में ब्रह्मपुत्र की घाटी की एक पहाड़ी पर है। তাহলে দাউজালি হেডিং এই যে পুরা স্থলটা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে চীন এবং মায়ানমার যাওয়ার যে রাস্তা, চীন और म्यांमार की ओर जाने वाले রাস্তা, অর্থাৎ চীন এবং মায়ানমারের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় ব্রহ্মপুত্র ঘাটি থাকে বা ব্রহ্মপুত্র ঘাটি আছে। সেই ঘাটির যে একটা পাহাড়ি পাহাড়, সেই পাহাড়ের ওতে কিন্তু এটা রয়েছে। यहाँ खरल और मूसल जैसे पत्थरों के उपकरण मिले हैं। खरल और मूसल, তাহলে खरल और मूसल এই যে औजार বা পাথরের যে উপকরণ সেটা পাওয়া গেছে। इससे पता चलता है कि यहाँ लोग भोजन के लिए अनाज उगाते थे। साथ ही यहाँ से কি বলছে जेडाइट पत्थर भी मिले हैं। তার মানে কি পাওয়া গেল এখানে? এখানে भोजन के लिए अनाज उगाते थे, साथ ही यहाँ से जेडाइट पत्थर पाওয়া গেল। সম্ভবত ये पत्थर चीन से आया होगा। তাহলে এই পাথরটা কোথা থেকে এসেছিল? সাধারণত চীন থেকে, এটা কিন্তু পুরাতত্ত্ববিদরা মনে করছেন। साथ ही यहाँ से जेडाइट, তার মানে जेडाइट যে পাথরটা এটা সাধারণত চীন থেকে এসেছে এরকমটা কিন্তু মনে করছেন। इसके अतिरिक्त इस पूरा स्थल से काष्ठास्म মানে হচ্ছে
যেখান মানে যে কাঠের আঠাগুলো হয় না, आठागुलो वही आठागुलो की बोला काष्ठास्म अति प्राचीन लकड़ी जो सख्त होकर पत्थर बन गए हैं। ठीक है, तो काष्ठास्म के औजार और बर्तन भी मिले हैं। তার মানে এখানে কি কি পাওয়া গেছে, কাষ্ঠাস্ম পাওয়া গেছে, সেই কাষ্ঠাস্ম থেকে বিভিন্ন রকমের যে औजार এবং বর্তন এগুলো পাওয়া গেছে। এবার অন্যত্র, এখানে অন্যত্র বলে একটা পয়েন্ট দিয়েছি যে তখনকার সময় আমাদের ভারতের আহেও কোথাও আরও কিছু হচ্ছিল সেই ঘটনাটাই বলছে। नवपाषाण युग के सबसे प्रसिद्ध पुरास्थलों में एक चातालह ड्यूक तुर्की में है। चातालह ड्यूक এটা কোথায় রয়েছে, तुर्कीते রয়েছে। चातालह ड्यूकটা तुर्कीতে রয়েছে। यहाँ दूर दराज स्थानों से कई चीज़ें लाई जाती थी और उनका उपयोग किया जाता था। जैसे सीरिया से लाया गया चकमक पत्थर, কোথায় থেকে নিয়ে আসা হয়েছিল, সিরিয়া। এগুলো মানে যদিও এই যে অন্যত্র বলে যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের এনসিইআরটির বইয়ে দেওয়া আছে, তাই আমি এটা দিয়েছি। কারণ বলা যায় না, যদি যে প্রশ্নকর্তা যে প্রশ্ন করবেন তার যদি মনে হয় যে এই অন্যত্র থেকেও প্রশ্নটা আমরা করে নেব, তাহলে তখন সমস্যা হতে পারে। এই জন্য পরবর্তীতে যেন সমস্যাটা না হয়, এই জন্য আমি এটা দিয়ে রেখেছি। আমি প্রশ্নগুলো ঘেটে দেখেছি, খুব একটা প্রশ্ন যদি আমি বলি যে এসেছে এখান থেকে খুব একটা প্রশ্ন এই অন্যত্র বলে যে পয়েন্টটা সেখানে কিন্তু আসে না। তো কাজেই আমি বলবো এটা অবশ্যই একেবারে ইগনোর করে যাওয়ার মতো জায়গা নয়। যারা ভাবছো যে ইগনোর একেবারে করে যাবো, এই জায়গাটা একেবারেই নয়, তবে চোখ বুলিয়ে যাওয়াটা অবশ্যই দরকার। কারণ একবার যদি রিডিং মেরে যাও তাহলে একটু হলেও একটা ধারণা থাকবে। কাজেই যদি প্রশ্ন করে দেয় তাহলে একেবারেই আন্দাজে মারার থেকে একবার একটু যদি কনসেপ্ট থাকে তবুও অনেক সময় ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো অন্যত্র বলে যে পয়েন্টটা সেটা আগের যে আমি নোটগুলোতে দিলাম, যে নোটপত্রগুলো যে লেখাগুলো দিয়েছি তার থেকে তুলনামূলক একটু কম। তো তোমরা অবশ্যই এটাকে দেখে যাবে। আমি এটাকে ইগনোর করতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে ইগনোর করাটা উচিত হবে না। কারণ বলা যায় না, আস্তে আস্তে তো কোশ্চেনের ধরন আরও কঠিন হচ্ছে। তো কোশ্চেন যারা করবেন তারা হয়তো করতেও পারে এই জায়গা থেকে প্রশ্ন, ওই জন্যই আমি কিন্তু পয়েন্টটা দিয়ে দিয়েছি। বেশ, তাহলে सीरिया से लाया गया चकमक पत्थर, लाल सागर की कुड़ियाँ तथा भूमध्य सागर की सीपियाँ। ध्यान रहे कि उस समय तक पहिए वाले वाहन का विकास नहीं हुआ था। মানে এই যে গাড়ি, যেই সমস্ত গাড়ির চাকা ছিল সেই সমস্ত চাকাযুক্ত গাড়ির কিন্তু তখনও বিকাশ হয়েছিল না। लोग सामान खुद या जानवरों के पीठ पर लाद कर ले जाया करते थे। অর্থাৎ মানুষেরা তখন জিনিসপত্রগুলো নিজেরা বহন করত অথবা কোনো পশুর পিঠে চাপিয়ে সেগুলো নিয়ে যেত এক জায়গা থেকে অন্য জায়গায়। এবার কিছু মহত্বপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ তিথি সম্পর্কে দিয়েছি যেগুলো সাধারণত প্রশ্ন করে দেয়। बसने की प्रक्रिया का आरंभ, बसने की प्रक्रिया যে আমরা বললাম না একটু আগে, সেটার আরম্ভ হয়েছিল কত সালে, মোটামুটি लगभग 12,000 সাল पहले, মানে 12,000 বছর আগে সেই बसने की प्रक्रियाর যে ব্যাপারটা সেটা হয়েছিল। মেহেরগড় में বস্তি का आरंभ, অর্থাৎ মেহেরগড় যে এলাকাটা ছিল সেই এলাকাটাতে বা মেহেরগড় যে সভ্যতাটা ছিল সেখানে মানুষের বা বস্তির যে বস্তিটা শুরু হয়েছিল মোটামুটি 8,000 সাল पहले, অর্থাৎ 8,000 বছর আগে। বেশ, আজকে বোধহয় এতগুলোই, হ্যাঁ এত পর্যন্তই রয়েছে। কৃষক এবং পশুপালন থেকে এগুলোর মধ্যেই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এর পরের দিন আমরা এই চ্যাপ্টার থেকে কিন্তু PYQ দেখব, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে এর আগের শিটেটে যতগুলো হয়েছে সেই শিটেটগুলোতে কী কী ধরনের প্রশ্ন এসছে, কেমন প্রশ্ন এসছে, সমস্ত কিছু কিন্তু আমরা দেখব। আচ্ছা, যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তারপরে কমেন্ট করো, কোনো মতামত থাকলে সেগুলো জানাবে, লাইক করে দিও। ঠিক আছে, আজকের মতো এখানেই।